বিমানবন্দর ও পোশাক কারখানায় আগুনে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাবের শঙ্কা। প্রতিষ্ঠানগুলোতে বিজিএমই এর সতর্কতা। গোয়েন্দা নজরদারি, মনিটরিংয়ে ফায়ার সার্ভিস। এলডিসি উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ। অক্টোবরে ঢাকায় আসছে প্রতিনিধি দল। জিএসপি প্লাসে বাড়তি সুবিধা আদায়ের পরামর্শ। খুলনা মোংলা নতুন রেলপথে 1.5 বছরে ট্রেন চলেছে মাত্র 3 বার। আমদানি পণ্য পরিবহনে হতাশ ব্যবসায়ীরা। বন্দরের সীমিত কার্যক্রমকে দুষছে রেলওয়ে। বিশ্ববাজারে স্বর্ণ মূল্যের রেকর্ড পতন। কমল দেশের বাজারেও প্রায় 8,500 কমিয়ে 2,08,996 টাকা নির্ধারণ। এবং অবশেষে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য সম্পর্কে বরফ গলার আভাস। ভারতীয় পণ্যের ওপর শুল্ক 50 থেকে কমে 15% হতে পারে বলছে গণমাধ্যম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছে বিজিএমইএ। এসব ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিজিএমইএর পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা বিজিএমই থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের প্রতিষ্ঠানের সেফটির কী কী ঘাটতি আছে বা কী কী পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব, এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি। গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল। পাভেল, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনে দেশের অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, আরেকটি হচ্ছে কার্গো ভিলেজের। সেখানে শুরুতে একটু জানতে চাচ্ছি, যেহেতু খুব বেশি দিন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর, তবুও জানতে চাচ্ছি যেহেতু প্রভাবটা প্রত্যক্ষ পরোক্ষভাবে পড়ে, এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েছে কিনা? অবশ্যই আমি যদি বলি, জানেন যে বহির্বিশ্বে যে কাস্টমারগুলো উদ্বিগ্ন ছিল বাংলাদেশে জাতীয় ইলেকশন নিয়ে। আসলেই আপনি দেখেন, যেহেতু একটা পলিটিক্যাল মুভমেন্টের পরবর্তীতে আসলে ইলেকশনটা হতে যাচ্ছে, এই উদ্বিগ্নের মাঝে কিন্তু একটা এডিশনাল বাড়তি চাপ, সেটা হচ্ছে আমাদের দেশের এই নিরাপত্তা অভাব নিয়ে। এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যেভাবে অগ্নি পরপর একটা মিরপুরে হলো, চিটাগং ইপিজেডের মধ্যে হলো, আরেকটা সবচেয়ে একটা এয়ারপোর্টের মধ্যে যেখানে সবচেয়ে নিরাপত্তা একটা জায়গা থাকার কথা ছিল। আসলে ওভারঅল নিয়ে কাস্টমাররা খুবই উদ্বিগ্ন নিরাপত্তা সংক্রান্ত নিয়ে। কারণ আপনি জানেন এই মুহূর্তে কিন্তু তারা আগামী এপ্রিল, মে, জুন ডেলিভারির অর্ডার প্লেসমেন্টগুলোর সময়, এই একটা ভালো সময়ের মধ্যে এই আগুন নিয়ে অথবা নিরাপত্তাহীনতা নিয়ে কাস্টমারদেরকে অনেক উদ্বিগ্ন করছেন। তো আমার মনে হয় এটার বড় একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো আপনার যখন আমরা এই বছরের 25-26-এর সেলসগুলো যখন হবে এপ্রিল, মে, জুন, জুলাই, এই সময় আমরা বড় একটা ইম্প্যাক্ট দেখতে পারবো। এটা তো হ্যাঁ, পরোক্ষভাবে আমরা দেখতে পাবো, কিন্তু যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তার প্রত্যক্ষ প্রভাবটা আসলে কি হতে পারে? এর ক্ষয়ক্ষতি তো একটা ম্যাসিভ আকারে, যেটা আমরা এই মুহূর্তে যে বলুক না কেন, মানে 250 মিলিয়ন অথবা একটা নাম্বার যেই বলুক না কেন, এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। আপনি দেখেছেন যে হয়তোবা একটা ছোট্ট একটা ফ্যাব্রিকের লট অথবা মিসিং হয়ে গেছে, তো ট্রিমস সেটা হইতে পারে সম্পূর্ণ, অথবা ধরেন $1000 একটা অথবা $500, কিন্তু এই $500 কারণে কিন্তু আমি হয়তোবা একটা $5 লাখ অর্ডার হারিয়ে ফেলেছি। তাহলে আলটিমেটলি কিন্তু এই যেই ক্ষতিটা হয়েছে এই টোটাল ম্যাটেরিয়ালসের উপরে, এখানে ইন্ডাস্ট্রি স্পেশালি আর&বি সেক্টরের এই ক্ষতিটার কিন্তু 100 টাইমস মোর অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা কিন্তু আমাদের এক্সপোর্টের মধ্যে পড়বে। সো আমার কিন্তু শুধুমাত্র এই যে ম্যাটেরিয়ালস অথবা যতটুকু পড়ছে এটা দিয়ে বিচার করলে কিন্তু হবে না। আমাদের এই বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে অর্ডার ইম্প্যাক্টগুলো পড়বে, যেটা আমি অন টাইমে স্যাম্পলগুলো না পাঠাতে পারলে আমি কিন্তু অর্ডারগুলো পাচ্ছি না, অথবা যে অর্ডারগুলোর এটা ইম্প্যাক্ট করবে এয়ার ফ্রেট, এটা ইম্প্যাক্ট করবে কাস্টমারের যে ইনসিকিউরিটি অফ গেটিং দ্য অর্ডার অন টাইম। তো আমরা কিন্তু ম্যাসিভলি এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। জি, এই অগ্নিকাণ্ডের আগে যদি বলি, রানা প্লাজা দুর্ঘটনার পরে কিন্তু পোশাক কারখানা তেমন কোনো বড় ধরনের ধাক্কা খেতে আমরা দেখিনি। তো এখন পরপর চট্টগ্রাম ইপিজেড এবং বিমানবন্দরের কার্গো ভিলেজের ঘটনার পরে আপনাদের আসলে কোনো উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে কিনা ভবিষ্যৎ নিয়ে? হ্যাঁ, আমরা ভবিষ্যৎ নিয়ে আসলে উদ্বিগ্ন। কারণ হচ্ছে এই কনসিকিউটিভ যে ধাক্কাগুলো হচ্ছে, এইটা নিয়ে কাস্টমার কিন্তু আসলে আপনি যদি বলেন যে তাদের মনোভাব কিন্তু অর্ডার প্লেসমেন্ট কিন্তু এক জায়গায় নেই। তারা এখন অন্য কান্ট্রি সোর্স করছে কিন্তু। আল্টিমেটলি আমাদের যদি আপনি দেখেন যে এখন কিন্তু এক্সপোর্টের যদি ট্রেন্ডিং দেখেন যে গত মাস যেভাবে মাইনাসের দিকে ট্রেন্ডিং করছেন, এখন এটা যদি ধারাবাহিকতা ঠিক থাকেন এবং আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো এই সুযোগটা কিন্তু লুফে নিচ্ছেন এবং এই সুযোগে বাইরের দিকে বেশি প্রমোট করছেন। আমাদের প্রত্যেকটা বড় বড় রিটেলার যদি 5%, 10% করে বিজনেসগুলো কমিয়ে দেয় বাংলাদেশ থেকে, এটার ইম্প্যাক্টটা কিন্তু ম্যাসিভ। এটা কয়েক বিলিয়ন ডলারের কিন্তু হবে না। আপনি দেখেছেন 2021-22 কিন্তু আমরা $42.6 বিলিয়ন কিন্তু আমরা এক্সপোর্ট করতে পেরেছি। তার পরবর্তীতে কিন্তু আমরা ডিক্লাইন করেছি 38 বিলিয়ন, তারপরের বছর 36 বিলিয়ন। আমরা গত বছরে কিন্তু 39.3 বিলিয়নের মতো এক্সপোর্ট করতে পেরেছি। কিন্তু আমরা কিন্তু খুবই শঙ্কিত, যেহেতু আমাদের 44.6 বিলিয়নের মতো একটা আমাদের গোল আছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে। বাট ওভারঅল সিচুয়েশন নিয়ে কাস্টমারের যে একটা শঙ্কা বাংলাদেশের উপরে, আসলে বাংলাদেশের নিরাপত্তার এই সেক্টর নিরাপত্তার উপরে তারা কি অন টাইমে গুডসগুলো পাবে কিনা, সেই নিয়ে আমার একটা বড় শঙ্কা রয়ে গেছে। আমি মনে করি এই শঙ্কা থেকে বের হয়ে আসতে গেলে আমাদের ইমিডিয়েট অ্যাকশন যদি আমরা না নিই, তাহলে আমরা বছর শেষে গিয়ে যখন নাম্বারটা দেখবো টোটাল এক্সপোর্ট টার্নওভার, তার মধ্যে কিন্তু রিফ্লেক্ট আসবে যে কেন আমাদের নেগেটিভ ট্রেন্ডিং হবে। জি, জনাব পাভেল, বিজিএমইএ এর তরফ থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, সতর্কতা অবলম্বন করা হয়েছে আপনাদের তরফ থেকে। বিজিএমইএ দেখছিলাম আমরা কিছুদিন আগে সংবাদ সম্মেলনে বলছিল যে আপনাদেরকে তারা পাশে চায়। আপনাদের তরফ থেকে পদক্ষেপটা আসলে কি হচ্ছে বা হবে?
আমরা আমরা আমাদের পক্ষ থেকে আমরা যেটা করছি কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইটা হচ্ছে টেম্পোরারি একটা ইস্যু হয়ে গেছে, যেটা গভর্নমেন্ট দে আর ভেরি মাচ সিরিয়াস এবং তারা অনেকগুলো স্টেপ নিয়েছে। আমরা আমাদের বিভিন্ন চ্যানেল থেকে সকল মেম্বারের মাধ্যমে কাস্টমারদের কাছে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি এবং তারা যে শঙ্কিত আগামীতে আরও প্রবলেম হবে কিনা, কনজিকিউটিভ আরও প্রবলেম হবে কিনা সেই বিষয়গুলোর চেষ্টা করছি। পাশাপাশি আমাদের ফ্যাক্টরিগুলো যেখানে আছেন কিভাবে আমরা প্রোঅ্যাক্টিভলি কি কাজগুলো করতে পারি একটা জয়েন্ট এফোর্ট মাধ্যমে। আমরা অলরেডি বিজিবির সাথে খুব শীঘ্রই আমরা একটা মিটিং করতে যাচ্ছি। বাবু ভাই বিজিবি প্রেসিডেন্ট দেশের বাইরে থেকে আসার পরবর্তীতে যেখানে মিটিং করার পরবর্তীতে আমরা কিভাবে বিকেএমই বিজিএমই বিটিএমই নিয়ে একটা আমরা ঠিক আপনি আমার 2 তারিখে আমরা একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের রোড ম্যাপটা কি হবে। কারণ আমরা যখন দেখছি যে কনজিকিউটিভ যে একটার পর একটা আমার অ্যাটাক হচ্ছে যে ইন্ডাস্ট্রির উপরে, আসলে কি আপনি দেখেন একটা চক্রান্ত কিন্তু চলছে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে ধ্বংস করার জন্য। আমরা যদি সবাই মিলে যদি একসাথে কাজ করতে না পারি তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখাটা অথবা এটা গ্রোথ নিয়ে চিন্তা করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বারদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি একসাথে কাজ করে এই ক্রান্তি লগ্ন থেকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। জি, আপনি চক্রান্তের কথা বলছিলেন। বাংলাদেশে এখন যতগুলো পোশাক কারখানা রয়েছে তার বেশিরভাগই লিড সার্টিফাইড, আমরা জানি পরিবেশ বান্ধব এবং নিরাপত্তা নিশ্চিত তাদের প্রায় শতভাগ করা যায়, বেশি করা আছে আমরা জানি। তো সেক্ষেত্রে আসলে এই অগ্নিকাণ্ডগুলোতে চক্রান্তের আভাস আপনারা পাচ্ছেন, তো ভবিষ্যতেও কোনো চক্রান্তের আভাস পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আসলে যে একটা গোষ্ঠী, একটা দল যেভাবে ইন্ডাস্ট্রিকে নিচে ফেলার জন্য যেভাবে কাজ করছেন সেটা কিন্তু থেমে যাবে না। আমরা যদি মনে করি যে এইটাই শেষ ঘটনা, আমরা আর কোনো ঘটনা হয়তোবা আমরা দেখব না, এটা কিন্তু ভুল হতে হবে। আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে এই চক্রান্তর হাতগুলো অথবা তারা যেন পরবর্তীতে বড় ধরনের ইনসিডেন্ট করতে না পারেন। কিন্তু দেখেন, যারা কাস্টমার ইন থেকে আমরা যারা সরাসরি কাস্টমার রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে, মেসেজ কিন্তু আসতেছে, তারা উদ্বিগ্ন। এখন এই নেক্সট ইনিশিয়েটিভ অথবা তাদের কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, এই ইন্ডাস্ট্রিতে কোনো ছোটোখাটো প্রবলেমগুলো অথবা বড় প্রবলেমগুলোতে যেন মোকাবেলা করে আমরা কাস্টমারকে একটা কনফিডেন্স দিতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। কারণ না হলে কিন্তু কাস্টমার কিন্তু মুখ দিয়ে যাবে। আমরা স্টিল আমরা কাস্টমার কাছে প্রিয় কেন, কম্পিটিটিভ প্রাইসেস, একটা কোয়ালিটি এবং কমিটমেন্ট করতে পারছি। যদি আমি কমিটমেন্ট ঠিক করতে না পারি, যদি কাস্টমার অন টাইমে গোষ্ঠী নিয়ে তার স্টোরে যদি বিক্রি করতে না পারেন, আপনি চিন্তা করেন তার ক্রিসমাস প্রোডাক্ট আমার কাছ থেকে নেবেন, যদি ক্রিসমাস প্রোডাক্টটা আমার এই কনসার্নের কারণে, নিরাপত্তাহীনতার কারণে যদি আমরা অন টাইম শিপমেন্ট করতে না পারি, যদি এটা জানুয়ারিতে ডেলিভারি হয়, তাহলে সেই প্রোডাক্টগুলো নিয়ে কি করবেন? এই যে ট্রাস্টগুলো যখন হারাচ্ছে, প্রতিনিয়ত কিন্তু তারা কি করছেন, অল্টারনেটিভ রিসোর্স ক্রিয়েট করছে। যদিও প্রাইস আমাদের থেকে অন্যান্য কান্ট্রিগুলো বেশি, তাদের কিন্তু অপশন নেই। তো এর জন্য কিন্তু আমাদের অতি শীঘ্রই এটা স্ট্রং একটা স্টেপ নিতে হবে যে আমাদের জনাব পাভেল, আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাচ্ছি। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, সেক্ষেত্রে তৈরি পোশাক খাত থেকে যে পরিমাণে বৈদেশিক অর্থ আয় হয়, তৈরি পোশাক খাতকে এমন বাধার মুখে ফেললে আসলে কার সুবিধা? আপনারা চক্রান্তটা কার বিরুদ্ধে বলতে চাচ্ছেন, অভিযোগটা আসলে কার বিরুদ্ধে? অ্যাকচুয়ালি আপনি হয়তো নিজে বুঝতে পারছেন যে কোন একটা দল, একটা গোষ্ঠী চাচ্ছে যে এই আমাদের দেশের অর্থনৈতিক চাকাটাকে থমকে দেওয়ার জন্য, যে প্রত্যেকের একটা এজেন্ডা থাকে। ঠিক তেমনি ওই একটা দল পিছন থেকে আমি স্পেসিফিক করে বলতে চাচ্ছি না, যেহেতু আলটিমেটলি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই দল থেকে অথবা এই গোষ্ঠী থেকে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। কারণ বাংলাদেশের আপনি জানেন যে 80 to 85% এই এক্সপোর্ট ফরেন কারেন্সি আর্ন হচ্ছে কিন্তু এই ইন্ডাস্ট্রির উপর থেকে। তাহলে আমরা চিন্তা করা যায় যে বাংলাদেশের কোর ইন্ডাস্ট্রি যদি ধ্বংস করা যেতে পারে, বাংলাদেশকে ধ্বংস করতে পারবে। আমাদের এখানে কম্পিটিটিভ কান্ট্রিগুলো ইনভলভমেন্ট আছেন, আমাদের পাশাপাশি কিছু দল ইনভলভমেন্ট হতে পারেন যারা চাচ্ছেন দেশটা ধ্বংস হয়ে যাক, দেশটা স্তম্ভ হয়ে যাক, দেশটা অর্থনৈতিকভাবে ভেঙে যাক। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু অলমোস্ট 2 কোটি লোক ডিরেক্ট ইনডিরেক্টলি ইনভলভমেন্ট আছেন। এই ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায়, আপনার একটা ম্যাসাকার অবস্থান হয়ে যাবেন। কারণ আমাদের শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে যে 50 লক্ষ লোক কাজ করেন তা না, এই 50 লক্ষ লোকের সাথে বিভিন্ন ধরনের ইনভলভমেন্ট আছেন, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, local markets, local retailers, every industry, most of the cases, they're involved with RMG sectors. তো তাদের লক্ষ্য এক জায়গায় যদি ধ্বংস করতে পারে, বাকিগুলো কিন্তু অটোমেটিকলি কলাপস করবে। জি, ভবিষ্যতে সুরক্ষা আসলে তাহলে এই মুহূর্তে কি করণীয়?
আমাদের নিরাপত্তা ব্যবস্থা স্ট্রংলি করতে হবে। দেখেন আমাদের গর্বের একটা কোম্পানি প্যাসিফিক জিন্স আপনি দেখেছেন যে বড় ধরনের একটা ডিজাস্টার, যে এখানে চিটাগং একটার পর একটা ইন্ডাস্ট্রিতে যে কিভাবে ফ্যাক্টরিগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো যেখান দিয়ে আসলে কাস্টমার একটা চিন্তা করে দ্যাট বাংলাদেশ রিপ্রেজেন্ট করে। কিছু কিছু কোম্পানি কিন্তু তার প্রোডাক্ট তার কোম্পানি সুনাম কিন্তু আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করেন, ওইদিকেও কিন্তু অ্যাটাক হচ্ছে। যে আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা জিনিসগুলো কিন্তু দেখছেন বুঝতেছেন কিন্তু আপনারা স্ট্রংলি কিন্তু নিচ্ছেন না। কেন এখনো এত সিকিউরিটি জায়গাগুলো আগুন লাগবে? কেন এখনো ভালো ভালো বড় ফ্যাক্টরিগুলো এই যে বিভিন্ন ইন্ধনের মাধ্যমে এইগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার আশঙ্কা থাকবেন? আমার গভর্নমেন্টের কাছে পুরো বিজিবির পক্ষ থেকে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিনীতভাবে রিকোয়েস্ট থাকবেন, আপনার নিরাপত্তা প্রদান করুন। আপনাদের কাছে যেটি ব্রাঞ্চ আছে, ইনফরমেশন আছেন, বিভিন্ন জায়গা থেকে আপনি ইনফরমেশন পাচ্ছেন, ওগুলো নিয়ে স্ট্রংলি আপনারা কাজ করুন এবং আমাদেরকে নিরাপত্তা দিন। আমি একটাই কথা বলছি, আমাদেরকে নিরাপত্তা দিন, আমাদেরকে পলিসিগত সাপোর্ট দেন, আমরা আপনাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দেবো। আমাদের দেশ সোনার দেশ, এই দেশ থেকে $100 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব। জনাব পাভেল, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। 1 মিনিট একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যেহেতু বিশ্ব বাণিজ্যে এক ধরনের বাণিজ্য যুদ্ধ চলছে বলা যায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ থেকে শুরু করে সবকিছু নিয়ে যখন টিকে থাকার লড়াই চলছে, সেই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কতটা প্রভাব পড়বে, এবং সেক্ষেত্রে আপনি নীতিগত সহায়তার কথা বলছিলেন, কি নীতিগত সহায়তা আপনারা চান? একদম 1 মিনিটে। আমরা প্রথমত হচ্ছিল আমাদের বহির্বিশ্বে যারা আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলো দেখেন, ওরা কিন্তু স্পেশালি আপনি ইন্ডিয়া দেখেন, তারা কিন্তু ফাইট করছে ইউএস এর কাছ থেকে ট্যারিফ রিডাকশনের কারণে। ওরা কিন্তু অলরেডি ইউকের সাথে সাইন আপ হয়ে গেছে এফটিএ, যেখানে ওরা ওদের যে 9.5% এক্সট্রা যে ট্যারিফ দিতে হচ্ছে, ডিউটি দিতে, সেটা কিন্তু তখন আলটিমেটলি কিন্তু ইউকে মার্কেটে যদি তারা 9.5% কমে যায়, they will be very competitive, especially তারা ইন্টারসেন্টিক প্রোডাক্ট, জার্সি, ড্রেস, ব্লাউজেস, এই কাইন্ড অফ প্রোডাক্টগুলো, সেখানে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে। আমেরিকার সাথে যদি ট্যারিফে নেগোসিয়েশন করে আমরা সবাই ইয়েতে আছি যে ওরা আর ওদের ট্যারিফটা কমে গেলে কিন্তু এই ইউএস এর কাস্টমারগুলো কিন্তু ইন্ডিয়াতে আবার ঝুঁকে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে অর্ডারের ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু কমার সম্ভাবনা থাকবে। কারণ বাংলাদেশে কিন্তু তারা রাজনৈতিকভাবে, পলিটিক্যালভাবে হোক অথবা দেশের অভ্যন্তরীণ সিচুয়েশনে কিন্তু তারা শঙ্কিত আছেন। আমরা যে পলিসিগত সাপোর্ট চাচ্ছি, দেখেন এই সংগীতের মাঝে যেখানে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই দলগুলো, স্টেক হোল্ডারগুলো প্রতিনিয়ত যুদ্ধের মতো কাজ করছেন, তার মাঝখানে আমাদের আছে এলডিসি গ্রাজুয়েশনের সময় চলে আসে 2026-এ। আমি বারবার বলছি, আমি সবসময় বলবো, এলডিসি গ্রাজুয়েশন হবে আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা গভর্নমেন্টের কাছ থেকে যদি এলডিসি গ্রাজুয়েশনটা যদি আমরা পুশব্যাক না করি 2030 সাল পর্যন্ত, আমাদের জন্য আত্মঘাতী হামলা হবে, ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ধাক্কা, সেটা আমার মনে হয় না আমরা সামাল দিতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাক খাতে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ড থেকে বিভিন্ন ঘটনার প্রভাব নিয়ে। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি মোয়াজ্জেম মোফাজ্জল হোসেন পাভেল। যাচ্ছি অন্য প্রসঙ্গে। আগামী বছর স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হলে বিশ্ববাজারে বাংলাদেশের থাকবে না অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। তাই রফতানি আয়ের পথ সুগম রাখতে বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদে বাণিজ্য সম্প্রসারণে এফটিও করে সুবিধা আদায়ের পাশাপাশি স্বল্প মেয়াদে জোটের বাজারে জিএসপি প্লাসে বাড়তি সুবিধা আদায়ে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এমএস আরিফিনের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ইপিবির হিসাবে গেল অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির 44% গেছে ইইউ জোটের 27 দেশে, যার পরিমাণ প্রায় $21.38 বিলিয়ন। বর্তমানে বিশাল এই বাজারে এভরিথিং বাট আর্মস অর্থাৎ অস্ত্রবাদে সব পণ্য রপ্তানিতেই শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর আরও 3 বছর থাকবে এই বাণিজ্য সুবিধা। এরপর কি? এমন প্রশ্ন তুলে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের না হতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। যে গ্রেস পিরিয়ড আছে, এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি, একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, তার শুল্ক কি হবে, এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি, ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে। তবে উন্নয়নের পথে এই উত্তরণকে দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ ধরেই এগোতে চায় সরকার। এটা শুদ্ধ করার পরও আমরা ক্রাইটেরিয়া মিট করি এবং মিট করি নেপাল এবং লাও, যারা আমাদের সাথে
তাদের চেয়ে বেটার অবস্থায় আছি আমরা। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, আমাকে ফিরে আসার কোনো স্কোপ নেই। বৈদেশিক বাণিজ্যে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বা মুক্ত বাণিজ্য চুক্তি করার দিকে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরের। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়। EU প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হবে আগামী মাসে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে শুল্ক সুবিধা বজায় রাখতে পারে FTA, তবে স্বল্প মেয়াদে ইউরোপের বাজারে GSP প্লাসে আদায় করতে হবে বাড়তি সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের মোট ইম্পোর্টের 6% হয়, তখন কিন্তু সেই দেশ বা সেই প্রোডাক্টটা হচ্ছে তাদের ওখানে শুল্কমুক্ত সুবিধাটা হারায়, GSP ফেসিলিটি প্লাস ফেসিলিটি হারায়। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে পণ্য রপ্তানি করছে ওটা প্রায় মানে ইউর মোট ইম্পোর্টের রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 16.5%। সুতরাং বাংলাদেশ এখানে GSP প্লাস ফেসিলিটি পাবে না। এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA করার বিষয়ে অনেকটা পথে গিয়েছে বাংলাদেশ। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধ পথে চোরাচালানের সহযোগিতার অভিযোগ রয়েছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোটি টাকার পণ্য বোঝাই ভারতীয় ট্রাক রেখে চালক পালিয়ে যাওয়ায় জোরালো হয়েছে সেই অভিযোগ। বন্দর সংশ্লিষ্টদের দাবি, তথ্য প্রমাণ পাওয়ার পরও অপরাধীদের বাঁচানোর চেষ্টায় কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরে রয়েছে 163 জন আনসার, বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা কোম্পানির 129 জন ও আর্মড ব্যাটালিয়ন পুলিশের 40 জন সদস্যের নিয়মিত পাহারা। এর বাইরে কাস্টমসের স্ক্যানিং মেশিন সহ 375টি সিসি ক্যামেরায় সার্বক্ষণিক চলছে বাণিজ্য পর্যবেক্ষণ। এরই মধ্যে যোগসাজশে চোরাচালান করার অভিযোগ রয়েছে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ আরও তীব্র করেছে গত 23 সেপ্টেম্বর একটি কাভার্ড ভ্যান বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করার পর ওজন স্কেলে নেওয়ার পর সন্দেহ ঘনীভূত হলে ট্রাকটি রাখতে বলা হয়। এ সময় চালক ট্রাক থেকে নেমে দৌড়ে ভারতে পালিয়ে যান। খবর পেয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি জব্দ করে। ঘটনার 18 দিন পার হলেও রহস্যজনক কারণে ট্রাকটি খুলে দেখেনি কাস্টমস কর্তৃপক্ষ। যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরও অভিযুক্ত C&F বা আমদানিকারকের নাম প্রকাশ করেনি কাস্টমস। অভিযোগ উঠেছে অপরাধীদের বাঁচাতে সংস্থাটি এমন অসহযোগিতা করছে। এক সপ্তাহ ধরে গাড়িটা আটকানো আছে, যদি কি অসুবিধা অন্তত মালটা খুলে দেখুক, তাহলে ব্যাপারটা সবারই পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে দায়িত্ব পালন করতেছি, তাদের নির্দেশ দ্বারা এখান থেকে যেন ট্রাকটা না যায় কোনো জায়গায়। জব্দ করা ট্রাক না খোলায় রহস্য আরও বাড়ছে বলে জানান ট্রাক চালকরা। কাস্টমস কর্তৃপক্ষ এটি তল্লাশি করবে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি গাড়ি আমাদের কাছে সন্দেহ হলে কাস্টমস সেটিকে আটক করে এবং আটক করে বন্দরের জিম্মায় রাখার জন্য তারা অনুরোধ জানায়। আমরা সেই গাড়িটি বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালে আমরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে আটক অবস্থায় রেখেছি। এর আগে গত 22 সেপ্টেম্বর বন্দর থেকে দুটি ট্রাকে 2.5 কোটি টাকার ভারতীয় শাড়ি, 3 পিস, কসমেটিক্স ও ঔষধ আটক করা হয়। তোফাজ্জল হোসাইন, বেনাপোল। বেনাপোলে আটকের 22 দিন পর ভারতীয় 3টি ট্রাক তল্লাশি করে কোটি টাকা মূল্যের 11 লাখ পিস ব্লেড সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বন্দর কাস্টমস। এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, দিয়ে ভারত থেকে এর আগে শুল্ক ফাঁকিতে পণ্য আমদানি হতো এবং পরে বেনাপোল বন্দর থেকে সেটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পাচার হতো দেশের অভ্যন্তরে। 5ই আগস্টের আগে এ ধরনের ঘটনা মাঝে মাঝে শোনা গেলেও বর্তমানে কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু প্রতিদিনের। ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় সে সমস্ত পণ্য সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে কিনা সেটি দেখাশোনা করে থাকে কাস্টম কর্তৃপক্ষ। তবে কাস্টম কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠলে গত কয়েক বছর ধরে সরকারের গোয়েন্দা সংস্থা NSI এবং যে বর্ডার গার্ড বিজিবির সদস্য আছে তারা কিন্তু এই বাণিজ্যে হস্তক্ষেপ করছে। গত 28 সেপ্টেম্বর ভারত থেকে 3 ট্রাক পণ্য আমদানি হয় স্টিল এবং আদার্স ঘোষণা দিয়ে। তবে
তার গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকটি কাস্টম কর্তৃপক্ষ আটক করে এবং আটকের 25 দিন পর গতকাল সেটি খোলার পরে দেখা যায় যে 11 লাখ পিস বিলেট অর্থাৎ মিথ্যা ঘোষণার পণ্য চালান রয়েছে। এর আগে আপনি জানেন যে বেনাপোল বন্দরে গত 23শে সেপ্টেম্বর আরেকটি পণ্যবাহী ট্রাক আটক করা হয়েছিল। এখনো কিন্তু সেই পণ্যবাহী ট্রাকটি খোলা হয়নি। আমার পিছনে সেই পণ্যবাহী ট্রাকটি রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থা তারা বলছে যে বিভিন্ন সময় যে ট্রাকগুলো আটক হচ্ছে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাস্টম কর্তৃপক্ষ সেটি তল্লাশি না করায় নানান যে অনিয়ম সে অনিয়মের কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন বেনাপোল বন্দরে অনিয়ম বন্ধ করতে ইতিমধ্যে 2 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। মেট্রো রেলে অভিনব কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, 1 মাসে বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এ কারণে ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরে থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস যাবত চলতেছে ওরা। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছিল। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে 60 কার্ডের মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা আপনার মাত্র টপ আপ করলাম করে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এখন এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে, তখন আমার অবস্থাটা কী হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি না, আমি মনে করি সেটা অনৈতিক, অযৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারি ভাই। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আজ সপ্তাহের শেষ কার্যদিবস, সকাল থেকেই দেখা গেছে 3 সূচকে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। তবে প্রধান সূচক এখন পর্যন্ত বেশ অনেকটা পরিমাণে পয়েন্ট বেড়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে 44.24 পয়েন্ট বেড়েছে প্রধান সূচকে এবং পয়েন্ট রয়েছে 5138.94 পয়েন্টে। সরিয়া সূচক বা ডিএসসিএস সূচকেও পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই সূচকে পয়েন্ট বেড়েছে 8.51 পয়েন্ট। এখন এই সূচকের পয়েন্ট রয়েছে 1086.30 পয়েন্ট এবং বাছাইকৃত ডিএস30 সূচক, সেই সূচকে এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেনে 17.71 পয়েন্ট বেড়ে 1991.89 পয়েন্ট রয়েছে।
এখন পর্যন্ত টাকার অঙ্কে যদি বলি 1.5 ঘন্টায় সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে 141 কোটি 86 লাখ টাকা এবং যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানিগুলোর মধ্যে 296টি কোম্পানির শেয়ারের দামই বেড়েছে এবং কমেছে 39টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দাম একটু যদি দেখাই যেসব কোম্পানিগুলো লেনদেনে অংশগ্রহণ করেছে সেই কোম্পানিগুলোর মধ্যে কে কত টাকা লেনদেন করেছে এবং কারা আছে প্রথম দিকতে একদম 1 নম্বরে রয়েছে রবি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টায় আজকে লেনদেন করেছে 12 কোটি 56 লাখ টাকা। 2 নম্বরে অবস্থান করছে স্কয়ার ফার্মা, 3 নম্বরে রয়েছে খান ব্রাদার, 4 নম্বরে রয়েছে অরিয়ন ইনফিউশন, 5 নম্বরে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ। আমরা এখন পর্যন্ত দেখছি যে 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শেষ কার্যদিবসে এবং সকাল থেকে 1.5 ঘন্টা লেনদেন হয়েছে 141 কোটির বেশি, বলা যায় প্রায় 42 কোটির কাছাকাছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হবে কিনা তা দিন শেষেই দেখা যাবে, তবে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজার অনেকটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এখন শিক্ষকদের সেরা ক্যারিয়ার গড়ে তুলতে নেটওয়ার্কিং যোগাযোগ দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর আব্দুল আউয়াল খান। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পাজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহমেদ মোস্তফা। এতে সভাপতিত্ব করেন IQSC পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকরামুল হক। সেমিনারে বক্তারা শিক্ষকদের ক্যারিয়ার উন্নত করতে পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করার তাগিদ দেন। খুলনা মোংলা রেলপথ চালুর পর 1.5 বছরে সর্বসাকুল্যে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3 বার, অথচ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা দ্বার উন্মোচনে পণ্যবাহী রেল চলাচল জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। রেলওয়ে কর্মকর্তাদের দাবি সব প্রস্তুতি থাকলেও বন্দরের আমদানি সীমিত হয় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। 2010 সালে কাজ শুরু হয়ে 4 দফায় মেয়াদ বাড়িয়ে 91 কিলোমিটার খুলনা মোংলা রেলপথ চালু হয় 2023 সালে, যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন। সংশ্লিষ্ট সূত্র বলছে উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত 1.5 বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র 3 বার। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের 6 ফেব্রুয়ারি 7,500 মেট্রিক টন, 23 মার্চ 5,500 মেট্রিক টন ও 25 জুন 6,000 মেট্রিক টন চিটাগুড় সিরাজগঞ্জে পরিবহন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে 4,261 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে আসতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। একটা চিন্তা ভাবনা করে এই মোংলা বন্দরকে কিভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের ভাববার ব্যাপার আছে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াই নদী, একই সঙ্গে লুট হচ্ছে বালু, এতে দুর্ভোগে স্থানীয়রা। যদিও নদী রক্ষায় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। দেখে মনে হবে নোংরা ডোবা, প্রকৃতপক্ষে এটি গড়াই নদী। অযত্ন আর অবহেলায় বিশুদ্ধতা হারিয়েছে প্রমত্তা গড়াই। দক্ষিণাঞ্চলের মিঠা পানির একমাত্র উৎস হলো গড়াই নদী। প্রতি বছর গড়ে প্রায় 4,000 কিউবিক মিটার সেকেন্ড মিঠা পানি প্রবাহিত হয়ে লবণাক্ততা তো দূর করে। তবে বর্তমানে মানবসৃষ্ট অনিয়মে নদীর বেহাল অবস্থা। নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ, বালি উত্তোলন, যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে, অথচ দেখার কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের। কারণ এগুলো পেটে যাচ্ছে, নিঃশ্বাসে যাচ্ছে,
ঘাও চুলকানি অনেক রকম বিভিন্ন রকম সমস্যা মানুষের হচ্ছে। মানুষ বাঁচতে হলে নদী দূষণমুক্ত রাখতে হবে। দূষণমুক্ত করতে হলে আমাদেরকে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। এই অবস্থায় গড়াই নদী রক্ষায় অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এই উচ্ছেদ কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমরা বাজেট চাহিদা প্রেরণ করছি। বাজেটের অনুমোদন পেলে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রায় 40 কিলোমিটার গড়াই নদী প্রবাহিত হচ্ছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। রাজধানীর করাইল বস্তিতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল 11টার দিকে গুলশান সোসাইটির সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। জানানো হয়, করাইল বস্তিতে দীর্ঘদিন যাবৎ অবৈধ গ্যাস সংযোগ চালু রাখা হয়েছে। সেগুলো বিচ্ছিন্ন করার পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অবৈধ সংযোগ নিতে তিতাসের কেউ জড়িত থাকলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করাইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ যেন কেউ নিতে না পারে সেজন্য সহযোগিতা করবে গুলশান সোসাইটি। অভিযানকালে সচেতনতামূলক সভাও করা হয়, যেখানে গুলশান সোসাইটির সভাপতি জানান অবৈধ সংযোগের সঙ্গে মাফিয়ারা জড়িত। ডিজিটাল লেনদেনে বৈচিত্র্য আনার পাশাপাশি ডিজিটাল লিটারেসি ও ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে কাজ করছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এ উপলক্ষে সম্প্রতি বন্দর নগরীতে ডিজিটাল পেমেন্ট শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বিকাশ। দ্য পেনিনসুলা চিটাগংয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বারকোট ক্যাফে, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, রেডিসন ব্লু, চট্টগ্রাম বেভিউ, এপিক হেলথ কেয়ার, উৎসব সুপারমার্কেট, চিটাগং ক্লাব লিমিটেড, সাজিনাস হসপিটাল লিমিটেড, অনলাইন ট্রাভেল এজেন্সি এমি, চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স, শৈল্পিক, দ্য পেনিনসুলা চিটাগং, শপিং ব্যাগ সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধি। এতে সভাপতিত্ব করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। দেশের মানুষকে ডিজিটাল পেমেন্টে আগ্রহী করতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। টানা 8 দফায় 22,000 টাকার বৃদ্ধির প্রায় 8,500 টাকা দাম কমেছে মূল্যবান এই ধাতুর। বিশ্ববাজারে রেকর্ড করে স্বর্ণ মূল্যের পতনের পর দিন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বিশ্ববাজারে স্বর্ণ মূল্যের রেকর্ড পতনের একদিন পর এমন সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বিশ্ববাজারে স্বর্ণমূল্যের রেকর্ড পতনের প্রভাব পড়েছে দেশের বাজারে। চলতি মাসেই টানা 8 দফায় প্রতি ভরি স্বর্ণমূল্যের দাম 22,000 টাকা ছাড়ানোর পর এক লাফে ভরিতে 8,386 টাকা কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,08,996 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের এক ভরি 1,99,501 টাকা, 18 ক্যারেট 1,70,994 টাকা ও এক ভরি সনাতন স্বর্ণের দাম 1,42,219 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 19 অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে 1,050 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,17,382 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি, যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এ নিয়ে চলতি বছর মোট 67 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 48 বার আর কমেছে মাত্র 19 বার। আর 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 35 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার। স্বর্ণের দামের সঙ্গে এবার কমানো হয়েছে রূপার দামও। ভরিতে 735 টাকা কমিয়ে দেশের বাজারে 22 ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 5,470 টাকা। এদিকে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন। ফলে গেল মঙ্গলবার সপ্তাহ ব্যবধানে সর্বনিম্ন দামে কেনাবেচা হয়েছে মূল্যবান ধাতুটি। শুধু তাই নয়, এদিন 2020 সালের পর সর্বোচ্চ দরপতন দেখেছে বিশ্ব।
এদিন সকালে গড় হিসেবে 5.5% কমে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $4,115। যদিও আগের দিন সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ $4,381 পৌঁছায়। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধির ফলে এবছর ধাতুটির দাম বেড়েছে প্রায় 60%। সাইফুল ইসলাম, সময় সংবাদ। শিথিল হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক উত্তেজনা। ভারতীয় পণ্যের উপর ধার্য মার্কিন শুল্ক 50 থেকে কমে 15% হতে চলেছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম মিন্ট। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন রুশ তেল আমদানি কমাতে সম্মত হয়েছে ভারত। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তাকে ফোনে একথা জানিয়েছেন। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে রুশ তেল কেনা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে সেই সময় নয়াদিল্লি সরাসরি ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে। স্থানীয় সময় মঙ্গলবারও একই দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ট্রাম্প জানান, এ সময় মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি মস্কো থেকে এখন তেল আমদানি কমিয়ে দিয়েছে। যদিও এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আমি ভারতের জনগণকে ভালোবাসি এবং দুই দেশের মধ্যে দারুণ কিছু চুক্তি নিয়ে কাজ চলছে। আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি রাশিয়া থেকে তেল খুব বেশি কিনবেন না। আমার মতো তিনিও চান রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ হোক। আপনারা জানেন তারা রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে এবং আরো কমাতে থাকবে। ট্রাম্পের এমন দাবির কয়েক ঘন্টা পরে এক প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম মিন্ট। প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরের আসিয়ান সম্মেলনে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে। সূত্র জানায়, ভারত ধীরে ধীরে রুশ তেল আমদানি কমানোর প্রস্তাবে সম্মত হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র জ্বালানি বাণিজ্যে ছাড় দেবে এবং ভারতীয় রপ্তানিতে শুল্ক কমাবে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পণ্যের উপর ধার্য করা 50% শুল্ক কমে 15 থেকে 16% নেমে আসতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিতে কৃষি ও জ্বালানি দুই খাতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। ভারত যুক্তরাষ্ট্র থেকে নন জিএম ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমানবন্দর ও পোশাক কারখানায় আগুনে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রভাবের শঙ্কা। প্রতিষ্ঠানগুলোতে বিজিএমই এর সতর্কতা। গোয়েন্দা নজরদারি, মনিটরিংয়ে ফায়ার সার্ভিস। এলডিসি উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ। অক্টোবরে ঢাকায় আসছে প্রতিনিধি দল। জিএসপি প্লাসে বাড়তি সুবিধা আদায়ের পরামর্শ। এবং বিশ্ববাজারে স্বর্ণ মূল্যের রেকর্ড পতন। কমল দেশের বাজারেও প্রায় 8,500 কমিয়ে 2,08,996 টাকা নির্ধারণ। এই ছিল সময় বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।